ঋদ্ধ হেসে বলল, কিন্তু আমি তোমাকে অনেক দেখেছি হিয়া। বলে মিষ্টি করে একটা হাসি দিল। হিয়া তখনও পিট করে তাকিয়ে আছে ঋদ্ধর দিকে। সেটা খেয়াল করলো সবাই। রাশেদ ঋদ্ধকে ডেকে বলেন, তো এখন কোন ইয়ারে বাবা তুই? বারবার আমি তোর বড় মা তোকে বললাম আমাদের কাছে আমেরিকায় পড়াশোনা করতে আয়, কিন্তু তুই তো শুনলি না। তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বি। হেসে ঋদ্ধ বলল, বড় আব্বু, আমার বাইরের দেশের সংস্কৃতি ভালো লাগে না। আমার দেশের মতো সৌন্দর্য আমি কোথাও পাই না। এখানকার সংস্কৃতি, ভাষা, পোশাক সবকিছুতে একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা মায়া আছে, যা আমি কোথাও পাই না। এখন আপনিই বলেন, এই মায়া ছেড়ে যাওয়া যায়? হিয়া শুরু থেকেই খেয়াল করলো ওর বয়সী বা বড়রা সবাই বড়দের আপনি করে সম্বোধন করে, কিন্তু ওরা তো সবাইকে তুমি করে সম্বোধন করে। হিয়া ঋদ্ধর দিকে তাকিয়ে ভালো করে দেখলো ছেলেটা ওদের মতোই ফর্সা, বলতে গেলে আরও ফর্সা, ঠিক ওর মামির মতো। কিন্তু ছেলেটা অসম্ভব মায়াবী, হাসলে আরও বেশি সুন্দর লাগে। ঋদ্ধকে কথা বলতে দেখে কেন জানি ওর হৃৎপিণ্ড লাফাচ্ছে। নিজের রুমের বারান্দায় টুলে বসে অতীতের সুন্দর দিনগুলো মনে করছিল ও। ভালো হতো যদি ও সেবার না যেত, না গেলে আর ঋদ্ধকে ভালোবাসতো না। হিয়াদের বাড়ির বাম পাশে ওর নানু বাড়ি, অর্থাৎ রিনভিদের বাড়ি। ওর ডান পাশে আয়েশদের বাড়ি। আয়েশের মা আর হিয়ার মা বেস্ট ফ্রেন্ড বিধায় দুজনের বাসাও পাশাপাশি। হিয়াদের বাড়ির ড্রয়িং রুমে সোফায় সবাই বসে আছে। আয়েশের মা ইশরা আর ওর বাবা আরিশ। আয়েশের 3.5 বছরের ছোট ভাই রুয়াশও বসে আছে। ছেলেটারও গঠন আয়েশের মতো, খালি মুখে কোনো দাড়ি নেই, কিন্তু ক্লিন সেভ করা, ফর্সা দেখতে। মেসি ফ্রেন্ডস গ্রুপ হেড হেয়ার স্টাইল দেওয়া, আশেপাশের পেছনে চুল একদম ছোট করে কাটা, আর উপরিভাগের লম্বা চুলগুলো কার্ল করে মেসি করে রাখা। ছেলেটি একটা হাফ প্যান্ট আর শার্ট পরে রিনভির পাশে বসে আছে। ও আর রিনভি কিছু একটা নিয়ে হাসাহাসি করছে, ইশারায় বলছে আছে রিকার কাছে। এখানে সবাই উপস্থিত আছে শুধু ঋষাব আর আয়াস বাদে। ঋষাবের বয়স 28 বছর আর আয়াসের 27। রিনভি আর হিয়ার 20 বছর আর রুয়াশের 24 বছর। ওরা সবাই আগে একটা গ্রুপ হিসাবে ঘুরতো। হিয়া চলে যাওয়ার পর আর সেইভাবে একসাথে বসে আড্ডা চলে না। আরিশ হিমাকে বলেন, সবাই আছে শুধু হিয়া ছাড়া। হিমা, ডাকো হিয়াকে, দেখেও কি একটু। হিয়ার প্রসঙ্গ আসতেই সবার মুখ শুকিয়ে গেল, যেটা অলরেডি সবাই খেয়াল করেছে। রুয়াশ এই ব্যাপারে আগে থেকে জানে, ওকে রিনভি বলেছে এই ব্যাপারে কাল রাতেই। আরিশ রাশেদের দিকে তাকিয়ে বলেন, কোনো সমস্যা? হিমা বা রাশেদ কিছু বলার আগেই রুয়াশ বলল, আমি বলছি ড্যাড, হার্টকে ওর কাজিন ব্রাদার আর সিস্টার মিলে চিট করেছে। ইশরা আরিশ অবাক হলেন। আরিশ বললেন, হোয়াট? হিয়াকে কেউ কিভাবে চিট করতে পারে? হাউ, এত মিষ্টি একটা মেয়েও। ইশরা হিমার দিকে তাকিয়ে বলেন, কি শুনছি হিমা? রুইয়াস কি বলছে? হিমা চুপ করা দেখে তিনি বুঝে ফেলেন সব। ইশরা উঠে দোতলায় হিয়ার রুমে পা বাড়ালো। কিছুক্ষণ পরে এসে বলেন, হিমা, হিয়া কোথায়? ওর রুম চেঞ্জ করেছিস তোরা? হিমা বসা থেকে উঠে বলেন, না, ওর রুম আগেরটাই আছে, ও কোথাও যায়নি, রুমেই আছে। বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে হিয়ার রুমে গেল। কিছুক্ষণ পর চিন্তিত হয়ে রাশেদের কাছে এসে বলেন, হিয়া উপরে নেই। রাশেদ, আমার মেয়ে কোথায় গেল? সোফায় বসে পড়লেন হিমা। তার মেয়ের চেয়ে মানসিক অবস্থা খুব ভালো নেই, সেটা তিনি ভালো করেই জানেন। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে ভেবেই হৃদয় কেঁপে উঠছে তার। ঋষাবকে ঘুম থেকে টেনে তুলল তার মা রিকা। ঋষাব তাতে ভীষণ বিরক্ত হলো, কপট রাগ দেখিয়ে বলল, হোয়াট নং ইউ তো মাম্মা, কেন জাগিয়ে তুললে? রিকা বিরক্ত হয়ে বলেন, গেট আপ ফাস্ট, হিয়ারিং মিসিং। এক লাফে বিছানা থেকে উঠে বসে বলল, মিসিং মানে? কোথায় গেছে ও? নো ওয়ান নোস। 1 ঘন্টার বেশি খুঁজছে, কিন্তু কেউ পায়নি। পায়নি মানে কি? বলেই গেঞ্জি গায়ে চাপিয়ে দ্রুত বাইরে চলে গেল ও। ড্রয়িং রুমে এসে দেখল হিমা মাথায় হাত দিয়ে বসে আছে, তাকে ধরে আছে ইশরা, আর বাকি সবাই হিয়াকে খুঁজতে বেরিয়ে গেছে। বাড়ি বাইরে বেরোতেই দূরে গাড়ি থেকে রিস বলে ডেকে উঠতেই পেছন ফিরে তাকালো ঋষাব। ব্ল্যাক লেক্সাস LX গাড়ি থেকে আয়েশ ডেকেছে ঋষাবকে। ঋষাবের কাছে গাড়ি থামাতেই দেখলো ঋষাবের চিন্তিত মুখ। ভ্রু কুচকে বলল, এনি প্রবলেম? হিয়াকে খুঁজে পাচ্ছি না।
চিন্তিত হয়ে বলল ঋষাব। আয়েশ ভুরু শিথিল করে বলল, তো এটাতে টেনশনে কি আছে? হয়তো কোথাও গেছে, ফিরে আসবে। ও ফ্যাশ এতদিন পরে এসেছে, কোথায় যাবে ও? Hia is an adult now, and she has been here for 14 years. Stop talking like a fool, Rish. বিরক্ত হয়ে বলল আয়াস। তার চেয়ে দ্বিগুণ চিন্তিত হয়ে ঋষাব বলল, ইউ ডোন্ট নো এনিথিং ইয়াস। ও এখন মেন্টালি ঠিক নেই। কি হয়েছে ওর? জিজ্ঞাসা করলো আয়াস। ঋষাব কিছু বলতে যাবে তার আগে ফোন বাজলো ওর। রিনভির ফোন ধরতেই বলল, রিন, খুঁজে পেয়েছিস ওকে? কোথায়? আচ্ছা, আমি আসছি। বলে হিয়াদের বাড়ির দিকে যেতে লাগলো ঋষাব। আয়াসও এক সাইড করে গাড়ি পার্ক করে নেমে ঋষাবের সাথে হিয়াদের বাড়ির দিকে গেল। হিয়ার বাড়ির পেছনে একটা হোয়াইট চেরি ব্লসম গাছ আছে। শুধু যে এখানে এমন নয়, সম্পূর্ণ বাড়ি ভর্তি গোলাপি চেরি ব্লসম এর গাছ লাগানো। হিয়ার সবচেয়ে পছন্দের ফুল এটা। হোয়াইট চেরি এর নিচে একটা কবর আছে। কবরে গোটা গোটা অক্ষরে লেখা রিহা আহমেদ। কবরের পাশে বসার জন্য জায়গা করা আছে, সেখানে বসে আছে হিয়া। ওর বোন রিহাকে বলছে, ভালো হতো যদি তুমি বেঁচে থাকতে আর আমি মরে যেতাম। আমি বেঁচে না থাকলে ঋতুকে কখনোই ভালোবাসতাম না, আর না ওরা আমাকে এভাবে ধোকা দিত। জানো রিহা, আমার না খুব কষ্ট হচ্ছে, আমি না আর সহ্য করতে পারছি না। ও আমার সাথে এমন কিভাবে করতে পারলো? আমি ভালোবাসি ঋদ্ধকে, অনেক ভালোবাসি আমি। ওকে ছাড়া আমার কষ্ট হচ্ছে থাকতে রিহা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। বলে অঝরে কান্না করে দিল। ওর থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে সবাই। হিমা এগিয়ে গেলেন মেয়ের দিকে। কারোর স্পর্শ পেতে তাকে কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মানুষটা যে কে সেটা দেখল না ও। হিয়াকে কাঁদতে দিল হিমা। এই কান্নাটা দরকার ছিল ওর। কষ্টগুলো চেপে রাখতে রাখতে দম বন্ধ হয়ে যাওয়ার আগে এমন কাঁদা উচিত। কষ্ট কিছুটা হলেও পানি হয়ে বেরিয়ে যাবে। হিয়ার থেকে 3-4 ফিট দূরত্বে দাঁড়িয়ে আছে সবাই। ওর কান্না দেখে রিনভির চোখ ছলছল করে উঠল। রুইয়াস রিনভির মাথাটা টেনে মুখে নিয়ে কাঁদতে মানা করলো। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার হিয়ার দিকে মনোনিবেশ করলো ঋষাব। আয়াস ঋষাবকে হিয়ার কান্নার কারণ জানতে চাইলে ঋষাব সব খুলে বলল। অবাক হলো আয়াস। তাহলে ওর জন্য চঞ্চল হাসি খুশি হিয়া আজ এমন উদাসীন হয়ে গেছে? তাহলে এর জন্য চঞ্চল হাসি খুশি হিয়া আজ এমন উদাসীন হয়ে গেছে? হিয়া বসে আছে রিনভির রুমে। সেদিনের পর থেকে ওকে বেশিরভাগ এখানেই আটকে রাখা হয়। নানু হারুন একবার ধরলে আর যেতেই দেন না। অবশ্য ভুল ওর। সেদিন যদি ও এভাবে না কাঁদতো তাহলে আজ এমন বন্দি থাকতো না। রিমভি সবসময় ওর সাথে থাকে, সব দোষ ওই ঋদ্ধর। ওকে না ভালোবাসলে আজ এই দিন ওর জীবনে আসতো না। ঋদ্ধর কথা মনে করেই আবারও মনটা খারাপ হয়ে গেল হিয়ার। খারাপ মন নিয়ে নিজের বাড়ি যাওয়ার জন্য রিনভির রুম ছাড়লো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলো আয়েশ বসে ফোন স্ক্রল করছে। তার পাশে একই ভঙ্গিতে রুইয়াস ও ফোন স্ক্রল করছে। ওদের পরনে কার্গো হাফ প্যান্ট আর টি শার্ট। মনে হচ্ছে কোথাও যাবে। হিয়া সোফার কাছে যেয়ে ওদের হাই বলল। রুইয়াস খুশি হয়ে বলল, হেই হার্ট, কেমন আছো? ফাইন। রুশো, তোমরা কি কোথাও যাচ্ছ? আগ্রহী হয়ে জানতে চাইল হিয়া। রুইয়াস এবার ফোনটা পকেটে রেখে স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ, আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি, ক্যানিয়নের ফরেস্টে। রিস ব্রো এর জন্য ওয়েট করছে। উচ্ছ্বাস প্রকাশ করে হিয়া বলল, ক্যাম্পিং? সিরিয়াসলি? আমিও যাব। রুইয়াস দ্বিগুণ খুশি হয়ে বলল, রিয়েলি? ওকে, রেডি হয়ে এসো। সাথে সাথে আয়াস বলল, নো, তুমি যেতে পারবে না। হিয়ার খুশি খুশি মনটা এবার ফাটা বেলুনের মতো চুপসে গেল। ও মন খারাপ করে বলল, কেন, কি প্রবলেম? আয়াস ফোনটা টেবিলের উপর রেখে বলল, আমার ক্যাম্পিংয়ের 3 দিন থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমরাও থাকবো। স্বাভাবিকভাবেই বলল হিয়া। রুইয়াস ভুরু কুচকে বলল, তোমরা মানে? ওয়েট, রিনকেও নেবে নাকি? হিয়া উপর নিচ মাথা নাড়িয়ে বোঝালো, হ্যাঁ রিনভিও যাবে। কিন্তু আয়াস বিরক্তি মাখা কণ্ঠে বলল, নাও, তুমি বা রিনভি কেউ যাবে না। এবার খুব মেজাজ খারাপ হলো হিয়ার। বিরক্তি নিয়ে বলল, এবার কি সমস্যা? আয়াস এবার কোমল কণ্ঠে বলল, আমরা ওখানে কিছুদিন থাকবো, আর আমরা বাইরে থেকে কোনো খাবারও নেব না। ফিশিং করেই খাবো, কিছু শিকার করে খাবো। তোমরা পারবে না? আর ওখানে এখন ক্যাম্পিংয়ের জন্য সাধারণত কোনো মানুষ যাচ্ছে না, তোমাদের রিস্ক থাকতে পারে। আরে আমি পারবো, কোনো সমস্যা হবে না।
বলে হিয়া রিন বলে কয়েক ডাক দিতে রিনভি উপর থেকে হেলে তুলে নেমে এসে বলল, কি হয়েছে, এত ডাকছিস কেন? রেডি হ, আমরা রুশুদের সাথে ক্যাম্পিংয়ে যাব। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলো রিনভি। এরা ক্যাম্পিংয়ে নেবে? ওর তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার জন্য আয়েশ নিজ উদ্যোগে আবারও বলল, আমি কোনো মতে তোমাদের সাথে নিব না। রুয়াস আয়েশের হাত ধরে বলল, প্লিজ ব্রো, নাও না ওদের, প্লিজ। আয়েশ রেগে রুয়াসকে বলল, স্টপ ইট। আর এবারে কথা বললে তোকে রেখে যাব, ইডিয়েট। হিয়া রেগে রিনভিকে বলল, যা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমরা ওদের সাথেই যাব। কোমল কণ্ঠে আয়েশ বলল, সরি, আমি নিয়ে যেতে পারবো না। আই এম সরি। তোমার সরি তোমার কাছেই রাখো, আমি তো যাবই, সাথে রিনকেও নিয়ে যাব। জেদি কণ্ঠে বলল হিয়া। উঠে দাঁড়িয়ে ইয়াশ পকেটে হাত ঢুকিয়ে বলল, আচ্ছা, বাট আমি তো নিব না। এদের শান্ত কণ্ঠের স্নায়ুযুদ্ধ রিনভি আর রুয়াস চুপ করে দেখতে লাগলো। একবার হিয়া তো আরেকবার আয়েশের দিকে তাকাচ্ছে ওরা। তার ভেতরে ঋষভ বড় একটা ব্যাগি কাঁধে ঝুলিয়ে নিয়ে এসে বলল, হোয়াট হ্যাপেন? ঋষভকে দেখে হিয়া বলল, ভাই আমি যাব তোমাদের সাথে। না, কখনোই না, তুই যেতে পারবি না। ঋষভ কড়া কণ্ঠে বলল। হিয়া এবার জোরেই বলল, সমস্যা কি তোমাদের? আমাদের কেন নিতে চাচ্ছ না? তোমরা কি সত্যি সত্যি ক্যাম্পিংয়ে যাচ্ছ নাকি অন্য কোথাও যাচ্ছ? আমি শিওর তোমরা কোনো ড্রিঙ্কস পার্টি করতে যাচ্ছ। ঋষভ অবাক হয়ে বলল, সিরিয়াসলি তোর মনে হচ্ছে এ আউটফিল্ডে ড্রিঙ্কস পার্টি করব? করতেই পারো, নাই আমাদের নিতে প্রবলেম কি? হিয়া তেরা কণ্ঠে বলল। ওদের এমন শোরগোল পেয়ে ভেতর থেকে হারুন মাহবুব আসলেন। ঝগড়া সবই তিনি শুনেছেন। গম্ভীর কণ্ঠে ঋষভ সহ সবাইকে বলেন, আমার নাতি নাতনি ও ফুতনিকে ছাড়া কোথাও যাওয়া হবে না। যদি যেতে চাও তাহলে ওদের নিয়ে যেতে হবে, না হলে নয়। ঋষভ, তুমি যাবে না, না যে শিপে যাও, ওখানে হেল্প করবে। আর রুয়েশ আস দুজনেই ফ্রেন্ডকে হেল্প করতে যাবে। এমন কথায় ছেলে তিনটের চেহারায় বিরক্তি প্রকাশ পেল, কিন্তু দাদু হারুন কি কিছু বলতে পারল না। ঋষভ ইশারা করল রিনভি আর হিয়াকে যেন ওরা ফার্স্ট রেডি হয়ে যায়। রিনভি তো খুশিতে হিয়াকে ধরে চুমু খেলো, তারপর ছুটে এগিয়ে গেল। গাড়ির ভেতর ভোতা মুখ করে বসে রইল ঋষভ আর রুয়াস। ভীষণ খুশি। হাজার হোক প্রাণপ্রিয় প্রেমিকাকে সাথে নিতে পারছে। রুয়াস আর রিনভি ওপেন রিলেশনশিপে আছে 5 বছর। ওদের পরিবার সহ অর্ধ আর্কেডিয়ার মানুষ এ ব্যাপারে জানে। আয়েশে গাড়ির দরজা খুলে ভেতরে উঠল এক এক করে হিয়া আর রিনভি। হিয়া ফুল জোগার্স প্যান্ট আর টি শার্ট, কিন্তু রিনভি পরেছে 2 কোয়ার্টার হাইকিং প্যান্ট আর স্লিভলেস গেঞ্জি। রিনভি বসেছে মাঝে। হিয়া জানালার পাশে। অনেক ভালো লাগছে হিয়ার। আয়াস ড্রাইভ করছে বিধায়ও ঘুমালো না। হিয়া আর ও বাদে বাকি সবাই গভীর ঘুমে। রিনভি রুয়াসের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, আর রুয়াস ওর মাথার পাশে নিজের মাথা রেখে ঘুমিয়েছে। ওদের দিকে এক পলক তাকিয়ে হিয়া বাইরের দিকে তাকিয়ে অতীতের সবচেয়ে সুন্দর দিনটার কথা মনে পড়ল। নিধি আর রিধি সবসময় হিয়াকে সাথে নিয়ে নিয়ে ঘুরেছে। আজ ওদের দাদা দাদির মৃত্যুদিন হিসাবে এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য আয়োজন করেছে। শুধু এতিম না, কিছু কাছের মানুষদেরও ডাকা হয়েছে। এই কারণে রাশেদ আহমেদ সপরিবারে দেশে এসেছেন। রিধি ও নিধি দুজনেই 3 পিস পরেছে, আর মহিলারা শাড়ি পরেছে, শুধু হিমা ছাড়া। শোল্ডার হাইলো গাউন পরেছে। রিধি মাথায় ওড়না দিয়ে আছে, কিন্তু নিধি আবার দেয়নি। হিয়াকে রেখে নিধি একটু বাইরে গেল, আর রিধি ওদের মাদের কাছে রান্নার ওখানে আছে। হিয়া অনেকক্ষণ একা দাঁড়িয়ে থাকতে বিরক্ত হলো। নিধি কোথায় গেছে দেখতে ওদের গেটের বাইরে গেল। কিছুটা দূরে যে নিধিকে না পেয়ে ও পেছনে ফিরতে দেখলো ওর পেছনে একটা বখাটে ছেলে দাঁত বের করে দাঁড়িয়ে আছে। হিয়া ছেলেটার বখাটে ড্রেস দেখে চিনতে পারল না যে ও ভালো কি না খারাপ। হিয়া কথা না বলে পাশ কাটিয়ে যেতে নিলে ছেলেটি হাত ধরে বলল, এই সুন্দরী, কোথায় যাও? এলাকায় নতুন নাকি? ছেলেটার কথাবার্তা হিয়ার একদম ভালো লাগলো না। হাত পা ছাড়াতে নিলেই ছেলেটা আরও জোরে চেপে ধরল। হিয়া এবার একটা দুঃসাহসী কাজ করলো। ছেলেটাকে ঠাটিয়ে একটা চড় দিল। রেগে বলল, হাত ছাড়ো বলছি। ছেলেটি রেগে বলল, কাজটা কি ভালো করলে না সুন্দরী? বলে হাত ধরে টেনে সামনে নিয়ে যেতে লাগলো। হিয়া বারবার হাত ঝাড়া দিয়ে ছাড়াতে চাইল। আশেপাশে মানুষ কম থাকায় ও কারোর কাছে হেল্প চাইতে পারল না। হিয়ার এবার খুব ভয় করতে লাগলো। আশেপাশে তাকিয়ে জোরে বলল,
ছাড়ো আমাকে বাবা, মা ছাড়ো বলছি। ওর এমন চিৎকারে ছেলেটা এসে মুখ চেপে ধরে ওকে নিয়ে যেতে লাগলো। ভয়ে কান্না শুরু করে দিল হিয়া। হঠাৎ কোথা থেকে ছেলেটাকে কেউ এসে একটা ঘুষি মারল। সাথে সাথে ছেলেটি টালমাটাল হয়ে রাস্তায় পড়ে গেল। হিয়া ফিরে তাকাতে দেখলো ঋদ্ধ রেগে তাকিয়ে আছে ওর দিকে। নিচে পড়া ছেলেটাকে ঋদ্ধর সাথে আসা কয়েকটা ছেলে ধরে মারতে লাগলো। ঋদ্ধ হিয়াকে রেগে বলল, এটা তোমার আমেরিকা না, এখানে এমন পোশাক আশাক পরে এমনভাবে চলা যায় না, বখাটের নজর পড়ে। আর কোন সাহসে কাউকে না নিয়ে বেরিয়েছো তুমি? ঋদ্ধর রাগ দেখে ভয়ে কেঁদে দিল হিয়া। ওকে কাঁদতে দেখে ঋদ্ধর হাত ধরে ওকে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। হিয়া চুপচাপ ওর সাথে যেতে লাগলো। ওই রাগী ঋদ্ধই সেদিন কিশোরী হিয়ার হৃদয়ে চুপিসারে ঢুকে পড়েছিল কোনো অনুমতি ছাড়া। অতীতের সুন্দর মুহূর্ত মনে করতেই চোখ ভরে উঠল হিয়ার। চোখ বন্ধ করে সিটের সাথে মাথা এলিয়ে দিল ও। হিয়া বন্ধ করে রাখা চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, যেটা সামনে বসে ড্রাইভ করতে থাকা আয়েশের চোখে খুব ভালোভাবেই বাঁধল। কিন্তু ও কিছু বলল না, নিজের মতো ড্রাইভ করতে থাকলো। ঘন সবুজ বন, যেখানে স্প্রুস আর ওকের শাখা সূর্যের আলোকে ছোট ছোট কিরণে ভেঙে ছায়া ফেলে। নদীর ধারে ফান আর ঝোপঝাড় মিলিয়ে বনকে রহস্যময় ও শান্ত মনে করাচ্ছে। পাড়ি পথের পাথর যেন শোনাচ্ছে প্রাচীন দিনের গল্প, আর ঝর্ণার জল পড়ার শব্দ পরিবেশকে জীবন্ত করে তুলছে। প্রায় 1 ঘন্টা পর ওরা পৌঁছেছে গন্তব্যে। সবাই মোটামুটি একটা ঘুম দিয়েছে, শুধু আয়াস ছাড়া। ওরা নিজেদের থাকার জন্য একটু নিচু নদীর ধার বেছে নিল। আপাতত সেখানেই টেন্ট করেছে। ওরা একটা টেন্ট এনেছিল, কিন্তু হিয়ারা চলে আসে ওদের থাকার জায়গা আপাতত বাইরে হলো। ওরা প্রায় সকালে রওনা দিয়েছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছে। আয়েশা ঋষভ মিলে ফিশিং করেছে, আর রুয়াস আর রিনভি হাত ধরে জায়গাটা উপভোগ করছে। হিয়া পাথরের উপর বসে ফিশিং দেখছে। আচমকা ঋষভের হুইলে একটা মাছ বাঁধে। খরস্রোতা নদী হওয়ায় সেটা বাগে আনতে কষ্ট হয়েছে ওর। অনেকক্ষণ ধরে মাছটাকে তুলতে না পারায় হিয়া বিরক্ত হয়ে প্যান্ট টেনে একটু উপরে উঠিয়ে নদীতে নামতে উদ্যত হলেই আজ এক হাত টেনে বলল, আর ইউ ক্রেজি? একে তো সাঁতার জানো না, তার উপর পানিতে কেন নামতে যাচ্ছ? রিনভিও একই সুরে বলল, রাইট, মাথাটা কি অকেজো হয়ে গেছে? হিয়া আয়েশের হাত ছাড়িয়ে বলল, অ্যাশ, আমি সাঁতার জানি বুঝেছো, আর আমার মাথাও ঠিক আছে। বলে নদীতে নেমে গেল। ও নেমেই অবাক, ওর কোমর অবধি পানি হবে। এতে এত হুইল দিয়ে মাছ মারার কি হলো? ওর হিসাবের মাছটা নিয়ে উপরে আসলো। বেশি বড় মাছ না, 1 কেজিও হবে না। ওর কাজে অবাক হয়ে তিনি বলল, তুই এগুলো কিভাবে করলি? আর সাঁতার কিভাবে জানিস তুই? হিয়া আলতো হেসে বলল, ঋদ্ধ শিখিয়েছিল। ঋদ্ধর কথা আসতেই সবাই হিয়ার দিকে তাকালো। সেদিন হিয়ার ওভাবে কাঁদার পর থেকে সবাই বুঝতে পেরেছিল হিয়া ঠিক কতটা ভালোবাসত ঋদ্ধকে। মাছগুলো পোড়ানো হচ্ছে। সবাই যখন ঘুমিয়েছিল তখন আয়াস অনেকগুলো মাশরুম আর বিভিন্ন মাংসের রেডিমেড প্যাকেট এনেছিল। আপাতত সেগুলো ও গরম করা হচ্ছে আগুনে। রিনভি রুয়াসের কাঁধে মাথা রেখে খাবার খাচ্ছে, আর রুয়াস একটা রোমান্টিক হলিউডের গান গাইছে। Every night in my dreams, I see you, I feel you. That is how I know you go on. For across the distance and space between us, you have come to show you go on. Near forever, you are. রিনভি সহ সবাই টাইটানিক মুভির এই গানটা মনোযোগ দিয়ে শুনছে। আচমকা হিয়ার ঘুমের জন্য তোলা হায়ের ব্যাঘাতে গান থামালো রুয়াস। এত সুন্দর রোমান্টিক একটা সময় রোমান্টিক একটা গানে হিয়ার ঘুম পাচ্ছে দেখে কষ্ট পেল রুয়াস। আয়াস হিয়াদের ঘুমোতে যেতে বলল। হিয়া মেনে নিয়ে ঘরে গেল। রিনভি পাশে শুয়েছে। তখন হিয়া নিজ থেকেই বলা শুরু করলো, জানিস রিন, আমি যখন ঋদ্ধ আর রীতিকে একসাথে পার্সোনাল মুভমেন্টে দেখেছিলাম তখন আমার বিশ্বাস হচ্ছিল না। দম নিতে কষ্ট লাগছিল আমার। যখন ঋদ্ধ বলেছিল ওকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করলে ও রীতিকে নিয়ে পালিয়ে যাবে, তখন আমার না ওকে খুব কষ্ট হচ্ছিল। আমি 6 বছর ভালোবাসি ওকে। ও শুরু থেকেই আমার প্রতি খুব কেয়ারিং ছিল। ছোটোখাটো সব বিষয়ে ও খুব কেয়ার করতো। ও নিজ ইচ্ছায় এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছিল। ওকে যখন আমি কনফেশন করেছিলাম তখন ও স্বাভাবিক ছিল, না করেনি আমায়।
ও পরে আমাকে বলেছিল আমার বাচ্চা মোর জন্য নাকি ও এমন করতো। আমার নাকি সব আবেগ ছিল। আমি 6 বছর আবেগে ছিলাম। আমার বাচ্চা মোর চোখে বাঁধলো, অথচ আমার তীব্র ভালোবাসা বাঁধলো না চোখে। রিনভি শুধু চুপ করে শুনল সব। শুরু থেকে হিয়া ওকে জানিয়েছিল ওর কেন জানি শুরু থেকে ঋদ্ধকে ভালো লাগতো না। বাইরে থেকে আয়েশরা সব শুনল। ঋষভ দাঁতে দাঁত চেপে কয়েকটা গালি দিল। আয়েশ কোনো প্রতিক্রিয়া করলো না, কিন্তু রুয়াস মুখ বাঁকিয়ে বলল, হিয়াকে বলবে কেন? শুরুতে যে ও ভালোবাসে না, বললে কি আর এভাবে কষ্ট দিতে পারতো? হে ওই মেয়েটারও সুযোগ নেবে, আবার হিয়ারও সুযোগ নেবে। মাদার ফাক। বলে কিছুক্ষণ চুপ থাকলো ও। তারপর আবারও বলল, শেষেরটুকু ব্যঙ্গ করে বলল ও। ভেতর থেকে ওর এমন কথা শুনে হিয়া আর রিনভি হাসতে হাসতে ওকে উপরে জড়িয়ে ধরল। এই নাম নিয়ে প্রেম করতে লজ্জা লাগেনি? ঋদ্ধ রিদি নাম শুনেই তো মনে হয় নিজের মায়ের পেটের রক্তের ভাই বোন। খুব সকালে ঘুম ভাঙল হিয়ার। কাল রাতে রুয়াসের কথা শোনার পরপরই ওরা টেন্ট থেকে বেরিয়ে এসেছিল। তারপর গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছিল সবাই। হিয়া চোখ খুলে দেখলো সবাই ঘুমিয়ে আছে, শুধু আয়াস নেই। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো হিয়া। ধীর পায়ে হাঁটতে লাগলো ও। পেছন ফিরে তাকিয়ে দেখলো ওরা এখনো ঘুমাচ্ছে। রিনভি রুয়াসের এক হাতের উপর ঘুমিয়ে আছে, ওর ঠিক পাশে ঋষভ ঘুমাচ্ছে। হিয়া ধীর পায়ে সামনে এগুতে লাগলো। অনেকটা হাঁটার পর ও বুঝলো ও অনেকটা দূরে চলে এসেছে। ফিরে যেতে নিতেই ও দেখতে পেল আয়েশ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। ওর কাছে যেতেই হিয়া চিৎকার দিয়ে উঠল। নদীর ওখানে মাছ কিলবিল করছে। হিয়ার এমন চিৎকারে আয়েশ তাড়াতাড়ি এসে ওর মুখ চেপে ধরে বলল, কি করছো তুমি? চুপ। হিয়া চেপে রাখা হাতের ভেতরে কথা বলল, যেটা বুঝতে না পেরে আয়েশ ওর হাত ছাড়িয়ে নিল। সাথে সাথে অনেক জোরে হিয়া বলল, ওহ কত সুন্দর, কত মাছ এখানে। আয়েশ ওর একদম কাছে এসে ধীরে বলল, মাথা খারাপ হয়ে গেছে, চুপ করো। হিয়া যেন আয়েশের কথা শুনতে পারছে না, এমনভাবে চিৎকার করছে। না পেরে মাছ ভর্তি ব্যাগটা কাঁধে নিয়ে হিয়ার মুখ চেপে ধরে ওকে টেনে নিয়ে গেল টেন্টের কাছে। হিয়া তখন থেকেই বকবক করছে। আয়েশ মুখ চেপে রাখাই কথা স্পষ্ট বোঝা গেল না। অনেকটা দূরে নিয়ে আসার পর হিয়াকে ছাড়লো আয়েশ। ছাড়া পেতেই বলল, আমাকে নিয়ে আসলে কেন? কত মাছ ছিল ওখানে, আমি একটাও ধরতে পারলাম না। আফসোসের সুরে বলল হিয়া, কিন্তু আয়েশ আগের নাই গম্ভীর ভারী কণ্ঠে বলল, তুমি যেভাবে চিৎকার চেঁচামেচি করে ভালুকদের ডাকছিলে, তাতে করে আমাদের বেঁচে থাকার রিস্ক হয়ে যেত। কি করার, ঋদ্ধর চিট করার কষ্টে তোমার তো এখন আধা জীবন বাকি কাটার জন্য। এখনই যদি তোমাকে মরতে দিই, তবে বেচারা ঋদ্ধর জন্য তো তুমি আর কাঁদতে পারবে না। বলে নিজের মতো সামনে হাঁটা দিল। হিয়া পেছনে হা হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর কান্নাকাটি নিয়ে কি এই ছেলে ওকে অপমান করলো? হিয়ারা বাড়ি ফিরে এসেছে 1 সপ্তাহ হয়ে গেল। ক্যাম্পিংয়ের দিনগুলো অনেক সুন্দর কেটেছে ওর। খুব কম মনে পড়েছে ঋদ্ধর কথা। এখন ওর মন অনেকটাই ফ্রেশ। রেডি হয়ে বাইরে যাচ্ছে হিয়া। হিমা ঈশার সাথে বাইরে আছে, আর রাশেদ ব্যবসার জন্য বাইরে গেছে। হিয়া বাইরে এসে দাঁড়ালো। বাইরে রোদের তাপে শরীর ঘামে ভিজে একাকার হয়ে যাচ্ছে। চোখ ধা দিয়ে যাচ্ছে, গা জ্বলে যাচ্ছে। মনে হয় রোদ যেন গায়ে আগুনে হাত বুলিয়ে দিচ্ছে। হিয়া ক্যাব বুক করেছে সেই কখন, কিন্তু এখনো আসেনি। পাশ থেকে আয়েশকে গাড়ি নিয়ে বের হতে দেখে হিয়া ছুটল। গাড়ির কাছে নক করতে লাগলো। হিয়াকে দেখে কাজ নামালো আয়েশ। আয়েশ কিছু বলার আগেই হিয়া তড়িঘড়ি করে বলল, তুমি কি বিজি? কেন? চেনা পরিচিত ভারী গম্ভীর কণ্ঠে বলে উঠল আয়াস। হিয়া আরো ফাস্ট বলল, আমাকে একটু সুপার শপে নিয়ে যেতে পারবে? রিন ইউনিভার্সিটিতে গেছে, বাবাও বাড়ি নেই, ঋষভ ভাইও বাড়ি নেই। কথা শেষ করার আগেই আয়াস বলল, এত এক্সপ্লেনেশন চাইনি, এসো। দ্রুত গাড়িতে উঠল হিয়া। ভেতরে এসেই স্বস্তির নিঃশ্বাস চালো। বাইরে রোদে ঝলসে যাচ্ছিল ও। আয়াস গাড়ি স্টার্ট দিয়ে যেতে যেতে বলল, এত রোদে না দাঁড়িয়ে ছায়ে দাঁড়ালেই তো পারতে। বুঝতে পারিনি বাইরে এত রোদ হবে। হিয়া আফসোসের সুরে বলল। আয়েশ এক পলক ওর দিকে তাকিয়ে আবারও ড্রাইভ করতে মনোযোগ দিল। ফ্রন্ট ডেস্ক থেকে পানির বোতল নিয়ে এগিয়ে ধরল হিয়ার সামনে। পানি পেয়ে ঢকঢক করে খেয়ে ধন্যবাদ জানালো আয়েশকে। আয়েশ বিপরীতে শুধু হাতটা বাড়ি বোতলটা জায়গায় রাখলো আর বলল, সিট বেল্ট বাঁধো। হিয়া মনে করার মতো করে সিট বেল্ট বাঁধতে লাগলো। হিয়া আয়েশকে বলল,
তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, খুব গম্ভীরভাবে থাকো এখন, আগে তো এমন ছিলে না। আয়াস স্বাভাবিকভাবেই বলল। অন্তত তোমার মতো নিজেকে হারিয়ে তো ফেলেনি। আয়াসের এমন কথাই মুখ মলিন হয়ে গেল হিয়ার। সারাটা রাস্তায় আর কথা বলেনি ও। শপিং কার্ট নিয়ে দাঁড়িয়ে আছে আয়াস। হিয়া ঘুরে ঘুরে গ্রোসারি আইটেম নিচ্ছে। আয়াস পিছে পিছে ঘুরছে শপিং কার্ট নিয়ে। একসময় বিরক্তি নিয়ে ও বলল, এত গ্রোসারি আইটেম নিয়ে তুমি কি করবে? হিয়া একটা মাছ নিয়ে কার্টে রেখে দিয়ে বলল, আছে, বলা যাবে না। আজ দীর্ঘশ্বাস ফেলে হিয়ার পিছে পিছে গেল। হিয়াদের বাড়ির ডাইনিং টেবিলে বসে আছে 3 পরিবার, আয়েশের মা বাবা সহ তারা। হিয়ার মামা মামি নানু ঋষভরা সবাই আছে। হিমা রাশেদও ডাইনিং টেবিলে বসে আছে। হিয়া বাড়ির হেল্পার, ওরা দুজনে মিলে খাবার সার্ভ করছে। বাকি সবাই অবাক হয়ে বসে আছে, কারণ আজ হিয়া রান্না করেছে। দুপুর থেকে ও রান্না করেছে আর ডিনারে সবাইকে ইনভাইটও করেছে। আয়েশের বাবা আরিশকে ভাত দিয়ে হিয়া একটা স্পেশাল আইটেম দিয়ে বলল, মেয়র আঙ্কেল, যে স্পেশালি তোমার জন্য রান্না করেছি। আরিশ হেসে বলল, আমি তো এখন আর মেয়র নেই হিয়া। তো কি হয়েছে, তুমি এখনো আমার কাছে মেয়রই আছো। আরিশ এসে তার স্পেশাল আইটেম দেখতে লাগলো। লাউ পাতাতে সর্ষে ইলিশ ভাপা। বহুদিন পর প্রিয় খাবার দেখে অসম্ভব খুশি হলেন আরিশ। ইলিশ ভাপা হারিশ নিজের কাছে নিয়েছে। বউ ও মেয়েরটা। কেউ কাটা বেছে খেতে পায় না, তিনি কাটা বেছে দিচ্ছেন বউ মেয়েকে। ঈশাও আয়াস রুয়াসকে মাছ বেছে দিচ্ছে, আর হিমা ঋষভকে দিচ্ছে। বাকিরা খেতে পারলো ঠিকই। হিয়া আজ সবার পছন্দের খাবার রান্না করেছে। ঈশার পছন্দের রসুন ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা। ঈশাও শুধু তাই দিয়ে খেয়েছে। নিজের নানু হারুনের জন্য বানিয়েছে দই। রাশেদের গরু মাংস কষা, হিমার চিংড়ি মাছের ঝোল, হারিসের জন্য ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না। বাকি কারোর বাঙালি কোনো পছন্দের খাবার না থাকায় তারা সবাই সব খাবারই খাচ্ছে। খাবার শেষে সবাই ড্রয়িং রুমে বসে আছে। হারুন হিয়ার রান্নার পঞ্চমুখ। হারিস বলল, হিয়া, মা চলে যাওয়ার পর এরকমভাবে এত বাঙালি খাবার কেউ খাওয়া হয়নি। বিদেশি বিয়ে করে বাঙালি খাবার কপাল থেকে উঠেই গেছে। হারিসের বউ রিনভির মা রিকা বলল, এমন বললে হবে না, আমি তোমার জন্য বাবার জন্য বাঙালি খাবার রান্না করেছি, তুমি এমনে বলতে পারো না। বইয়ের অভিমান বুঝে হারিস বলেন, আমি বলতে চেয়েছি যে এতগুলো খাবার তো কখনো রান্না করো নাই, তাই বলছি। এদের কাণ্ড দেখে হাসলো সবাই। ইশরা বলল, মামুনি, তুমি এত সুন্দরভাবে রান্না কোথা থেকে শিখছো? হিয়া হেসে বলল, আমাকে মেজমা শিখিয়েছিল। মেজমা খুব সুন্দর রান্না করে, খুব দারুণ। ঋদ্ধ তো। বলেই থেমে গেল হিয়া। এতদিন ও দেখিয়েছে ও ঋদ্ধকে ভুলে গেছে। হিয়া যে ঋদ্ধকে ভুলে গেছে তা দেখাতে চেয়েছিল, কিন্তু ও হুট করে নাম বলে ফেল। সবাই ওর দিকে তাকিয়ে আছে। হিয়া মুচকি হাসার চেষ্টা করে পরিস্থিতি ঘোরাতে চাইল। বিকালে বসে হিয়া কিছু ছবি দেখছে। ঋদ্ধর সাথে বাগদানের ছবি। মাস পেরিয়ে গেছে ও বাংলাদেশ থেকে এখানে এসেছে। সত্যি বলতে ও কারোর সাথে এখনো পর্যন্ত কথা বলেনি। হিমা রাশেদ কথা বলে, কিন্তু খুবই কম। বাংলাদেশ থেকে কেউ বেশি ফোন দেয় না, আর দিলেও হিয়ার সামনে কেউ কথা বলে না। এর ভেতরে একদিনও শুনেছে ওর বাবা মা ঋদ্ধির বিয়ে দিয়ে দিতে বলেছে। শুনে হিয়ার মন খুব খারাপ হয়েছিল। অবশ্য তার পরপরই ঋষভরা সবাই ওকে বাইরে ঘুরতে নিয়ে গেছিল। আজও প্ল্যান আছে ওদের। ওরা প্রায় প্রত্যেক দিনই ঘুরতে যায়। আগেও হিয়ারা সবাই একসাথে এমনভাবে ঘুরত, কিন্তু চলে যাওয়ার পর নাকি আর এমন ঘুরতে যাওয়া হয়নি। কেউ নাকি বসে আর আড্ডা দেয়নি। ঋষভ আয়াস ওদের মতো করে ঘুরে বেড়ায়, আর রিনভি রোয়াস একসাথে। হিয়া একটা ফ্রক পরেছে গোড়ালির একটু ওপর অবধি। সাদা রঙার ড্রেসে অনেক সুন্দর লাগছে ওকে। সামনে কিছু চুল নিয়ে হেয়ার পিন দিয়ে চুলগুলো পেছনে বাঁধল। ব্যাগ হাতে নিয়ে বেরোলো ও। মাকে বলার জন্য মায়ের রুমের সামনে যেতেই শুনতে পেল হিমা কারোর সাথে কথা বলছে। হিয়া কান পেতে শুনতে চাইল। মুহূর্তের মাঝেই অনাকাঙ্ক্ষিত কিছু শুনে ফেল, যেটা হয়তো ও না শুনলেই ভালো হতো। কিন্তু এটা কিভাবে সম্ভব রোকসানা? রিধি 3 মাসের প্রেগনেন্ট। আমি বিশ্বাস করতে পারছি না। মানে কিভাবে কি? রাগ, কষ্ট, অবাক সবকিছু এক মিশলে বলে উঠলেন হিমা। ফোনে ওপাশ থেকে রশিদ বলেন, ভাবি, জানোয়ারগুলো আরও বছরখানেক আগে নিজেরা কোর্টে যেয়ে বিয়ে করেছে।
আমি এই ছেলের জন্য মরে যাব ভাবি। এই ছেলে আমাকে বাঁচতে দেবে না, আমাকে বাঁচতে দেবে না। রোকসানা অস্থির হয়ে নিজের স্বামী রশিদকে বলেন, তুমি এমন করো না, এমন করলে অসুস্থ হয়ে যাবে। বলে রোকসানা এবার হিমাকে বলেন, আপা, ওরা কাজের কথা বলে যে বাইরে থাকতো। কিভাবে বলবো আপা, আমার মুখে বাদে। ওদের আলাদা অ্যাপার্টমেন্ট আছে, ওরা সেখানে সময় কাটাতো। ওরা আরও 1 বছর আগে বিয়ে করেছে আপা। আমরা কাল টের পেলাম রিদি প্রেগনেন্ট। রাবিয়া মারা ধরা করে জানতে পারে এইসব। এতটুকু শুনে হিমা আর শুনতে চাইলেন না। রাগে দুঃখে চিৎকার করে প্রায় কান্না করেই বলেন, আল্লাহ এর বিচার করবে রোকসানা, আল্লাহ এর বিচার করবে। ওদের ভালো হবে না। আমি মা হয়ে বললাম ওদের ভালো হবে না। আমার মেয়েকে এত কষ্ট দিয়ে ওরা শান্তি পাবে না। ওরা শান্তি পাবে, আমার মেয়েকে দেওয়া কষ্টের চেয়ে দ্বিগুণ কষ্ট বেশি পাবে। ওরা ভালো থাকবে না, আমার হাই লাগবে ওদের। আমার মেয়ে ভালো থাকা ভুলে গেছে রশিদ। আমার মেয়ে খাওয়া ছেড়ে দিয়েছে। দিনের পর দিন ওরা আমার মেয়েকে ধোঁকা দিয়েছে। 1 বছর আগে বিয়ে করেছে, ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে, তারপরও আমার মেয়েকে বলল না। ওরা ভালো থাকবে না, আল্লাহ এর বিচার দেবে। বলে হিমা ফোন কেটে ছুঁড়ে ফেলে দিল বিছানায়। বিছানায় বসে মুখ ঢুকে কান্না করতে লাগলো। বাইরে থেকে হিয়া সব শুনল। অবিশ্বাস্য, ওর চোখের কোণে ভিজে গেল। অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস ওঠানামা করলো, কিন্তু ও তৎক্ষণাৎ কাঁদল না। ধীর পায়ে বেরিয়ে গেল বাইরে। ওদের গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ওরা সবাই। হিয়া বেরোতেই ওরা হাসি হাসি থামিয়ে ফেলল। হিয়াকে বিধ্বস্ত লাগছে, চোখে মুখে কান্না স্পষ্ট। ও যে আটকে রেখেছে সেটা দেখে বোঝা যাচ্ছে। রিনভি ওকে এমনভাবে দেখে এগিয়ে গেল। পেছনে আয়েশ ঋষাবরাও গেল। রিনভি ওর কাছে পৌঁছানোর আগে মাটিতে বসে পড়ল হিয়া। ওর হাঁটার ক্ষমতা নেই। হিয়া যে জড়িয়ে ধরল ওকে। হিয়া রিনভিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। হিয়া বলল, রিন, আমার কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে আমার। আমি আমি আর সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, খুব। ওর এমন কান্না দেখে অবাক হলো সবাই। হঠাৎ কি এমন হলো? এই কদিন তো ভালোই ছিল। সবাই করুণ চোখে তাকালো হিয়ার দিকে। হিয়া কাঁদতে কাঁদতেই শ্বাসকষ্ট শুরু হলো। আর সেটা খেয়াল করতে রিনভিকে ছাড়লো হিয়ার কাছ থেকে। হিয়া সবার দিকে তাকাতে অবচেতন হয়ে গেল। আয়েশ ওর গালে কয়েকটা চাপড় দিয়ে বার কয়েক ডাকলো হিয়াকে। হসপিটালের করিডোরে বসে আছে সবাই। আয়েশের মুখ রাগে লাল হয়ে গেছে। শুধু যে ওর সেটা না, উপস্থিত সবাই ভয়ঙ্কর রেগে আছে। রীতির প্রেগনেন্সির সম্পর্কে জানার পর থেকে রাশিদ খুব রেগে আছেন। আজ দেশে থাকলে নিঃসন্দেহে উনি আজ ঋদ্ধকে খুন করতেন। হিয়ার জ্ঞান ফিরেই চিৎকার চেঁচামেচি করে কাঁদতে লাগলো। মেয়ের কান্নার আওয়াজ শুনে হিমা ছুটে ভেতরে গেল। তার পেছনে পেছন সবাই গেল। হিমা মেয়েকে জড়িয়ে ধরলেন। হিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, আমার কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি মেরে ফেলো মা, আমাকে মেরে এই কষ্ট থেকে মুক্তি দাও, মুক্তি দাও মা। আমি আর সহ্য করতে পারছি না, আর পারছি না আমি। হিমা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। হিয়ার শ্বাসকষ্ট হওয়ার সাথে সাথে ডাক্তার এসে অক্সিজেন মাস্ক পরালো। হিয়া তখন ও পাগলের মতো ছটফট করছে। রিনভি ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। ও আর এই কষ্ট দেখতে পারছে না। ঋষাব বুকে জড়িয়ে ধরল বোনকে। রুয়াস হাত ধরে রাখলো। আর আয়াস দরজার কাছে দাঁড়িয়ে দেখতে লাগলো ভালোবাসায় ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে যাওয়া হিয়াকে। হিয়াকে আজ 3 দিন পর বাড়ি আনা হয়েছে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে, চোখ লাল হয়ে থাকে সবসময় পরিপাটি হয়ে থাকা হিয়া আজ একটুও পরিপাটি নেই। ডাক্তার জানিয়েছে ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে। নিয়মিত সাইকিয়াট্রিস্ট দেখালে ধীরে ধীরে ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ওকে বাড়িতে এনে সোফায় বসানো হয়েছে। এখন আর কান্নাকাটি করছে না, আর না পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছে। শান্ত হয়ে গেছে, একদম শান্ত। আয়েশ আর ঋষাব বসে আছে হিয়ার মুখোমুখি। রিনভি রুয়াস নিজেদের বাসে গেছে। ঋষাবের খুব খারাপ লাগছে হিয়ার জন্য, বেচারি। হিমা মেয়েকে বসে কিছু খাবার খাওয়াচ্ছেন, মেডিসিন আছে ওর। ঋষাব হিয়াকে বলল, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো হিয়া। আমরা সবাই এবার নায়াগ্রা দেখতে যাব, আর ওখানে কিছুদিন থাকবো। যাবি তো আমাদের সাথে? হিয়া কোনো উত্তর দিল না, চুপচাপ খাওয়া শেষ করে উপরে চলে গেল। হিমাও যে ওকে শুইয়ে দিল। যতক্ষণ না হিয়া ঘুমালো ততক্ষণ ও বসে থাকলো। হিমা চলে যেতেই হিয়া ওর চোখ খুলে তাকালো, চোখের পানি ফেলে বলল, ঋদ্ধ, তোমাকে পাওয়ার যুদ্ধে আমি এক দক্ষ সৈন্য ছিলাম।
কিন্তু তোমাকে পেয়ে গেলে এমন একজন যে কখনো তোমাকে পাওয়ার যুদ্ধটা করেইনি। বালিশে মুখ গুজে কান্না করতে করতে আবারও বলল, দোয়া করি তোমাদেরও একটা হিয়া হোক, সেই হিয়ার জীবনেও একটা ঋদ্ধ আসুক, আর সেই ঋদ্ধকে কোনো এক ঋদ্ধি নিয়ে যাক। এই হিয়া যেমন কষ্ট পাচ্ছে, দোয়া করি তোমাদের হিয়াও যেন তেমনই কষ্ট পায়। তখন বুঝু মন ভাঙা কষ্ট কতটা তীব্র হয়। বলেই চোখ বন্ধ করে রাখে ও। বন্ধ করা চোখ দিয়েও অঝরে অশ্রু গড়িয়ে পড়ল। রিধি বসে আছে ঋদ্ধর ঘরে। ও অনেক আগেই এই ঘরে এসেছে। রিধি এখন অনেকটাই অসুস্থ। মাত্র 3 মাসের এত অসুস্থ, না জানি পরে কত অসুস্থ হবে। ঋদ্ধ পাশে বসে রিধিকে আঙ্গুর ফলের খোসা বেছে দিচ্ছে। তার ভেতরে ঘরে ঢুকলো রাবিয়া। ওদের এমনভাবে বসে থাকতে দেখে তিনি বলেন, বাহ, এখানে তো সেবা যত্ন চলছে, ভালো। আচমকা আউস পেতে ঋদ্ধ উঠে দাঁড়ালো। রিধি মাথা নামিয়ে নিল। রাবিয়া বলেন, তোরা এখানে যত্ন খেলা করছিস, আর ওইখানে একটা মায়ের সন্তান শ্বাস নিতে পারছে না, হাসপাতালের বিছানায় শুয়ে পাগলের মতো কান্নাকাটি করছে। লজ্জা করে না তোদের? একটা মায়ের হাই অনেক ভয়ঙ্কর রিধি। কি ভেবেছিস বাচ্চা নিয়ে স্বামী নিয়ে সুখে থাকবি? পারবি না। একটা মায়ের আর্তনাদ হাই সব শেষ করে দিবে। আজ হিয়া যেমন হাসপাতালের বেডে শুয়ে বলছে ওর কষ্ট হচ্ছে, একদিন এই আর্তনাদ তুইও করবি। না পাওয়ার যন্ত্রণা নিয়ে মেয়েটা যেমন ছটপট করছে, একদিন তোরাও একইভাবে ছটপট করবি। মনে রাখিস, আল্লাহ ক্ষমা করবে না তোদের, ক্ষমা করবে না। মায়ের কথায় ঋদ্ধ ছলছল চোখ নিয়ে তাকালো। ঋদ্ধ ধীর গলায় বলল, হিয়ার কি হয়েছে ছোট মা? তাচ্ছিলের হাসিতে রাবিয়া বলেন, আল্লাহ যদি ক্ষমা করতেন তাহলে আমি নিজ হাতে তোদের এই সন্তানকে হত্যা করতাম। রিধি আর্তনাদ করে বলল, মা। রাবিয়া রাগী চোখে বলেন, যে সন্তান জন্মের আগে তার মৃত্যু নিয়ে এত ভয় পাচ্ছিস, চিন্তা কর তাহলে এই মৃত্যু যন্ত্রণা নিয়ে মেয়েটা কেমন করে বেঁচে আছে। আপা প্রতিনিয়ত মেয়ের যন্ত্রণা নিজ চোখে দেখছেন। কতটা স্বার্থপর তোরা, নিজেদের সুখকে বেছে নিয়ে অন্য একটা মেয়েকে মৃত্যু যন্ত্রণার দিকে ঠেলে দিলি। ঋদ্ধ সমান কষ্ট নিয়ে বলল, আমি হিয়াকে কষ্ট দিতে চাইনি ছোট মা। চুপ থাক, একদম চুপ। এখনও এই মুখে এই কথা বলতে লজ্জা লাগে না? শোন, আমার সাধ্য থাকলে এই বাচ্চাকে আমি নিজ হাতে হত্যা করতাম। এই বাচ্চা অবৈধ। ইসলামে বলা হয়েছে মা বাবার অনুমতি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা বিয়ে আল্লাহ কবুল করেন না। বৈধ হয় না এই সেসব বিয়ে। আর এখানে তো তোরা কেউ আমাদের জানাসই না। দোয়া করিস তোদের এই পাপের ফল যেন এই বাচ্চা না পায়। বাপ মায়ের কর্মফল কিন্তু সন্তানের ওপর পড়ে। দোয়া করিস তোদের এই বাচ্চার জন্য। বলে ঘর থেকে বেরিয়ে গেলেন রাবিয়া। হিয়ার ঘরে বসে আছে রিনভিরা। ওকে আজ বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে। রুয়েশের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে একটা ক্লাবে। রিনভি একটা অফ শোল্ডার মিনি ড্রেস পরেছে। হাঁটুর উপরে পরে আছে ড্রেসটা। সাদা রঙের ড্রেসটা ওকে রুয়াশি গিফট করেছে। শুধু রিনভিকে না, হিয়াকেও গিফট করেছে। হিয়া এখন চেঞ্জিং রুমে আছে আর ওর বিছানায় বসে আছে ওরা সবাই। রিনভির সাথে ম্যাচ করে রুয়াশি হোয়াইট শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে, পুরাই ফর্মাল লুক। আজ পরেছে একদম ব্ল্যাক ইন করে পরা ব্ল্যাক শার্টের বুকের কাছে 3টে বোতাম খোলা। তার দরুন বুকের অনেকটা দৃশ্যমান হয়ে আছে আয়েশের পুরাই ড্যাশিং লুক। আর হিসাব একটা লেদার জ্যাকেট পরেছে জিন্স প্যান্টের সাথে। হিয়াকে জোর করে রেডি হতে পাঠিয়েছে ওরা। রিনভি বিছানায় বসে ফোন ঘাঁটছে আর আয়াস টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রুম থেকে হিয়া বের হলে সবার আগে আয়াস নোটিশ করলো ওকে। হিয়া ফুল স্লিভ ব্ল্যাক লং বডিকন ড্রেস পরেছে। অসম্ভব সুন্দর লাগছে ওকে দেখতে। আজ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে তারপর চোখ ঘুরিয়ে নিল। ঋষভ হিয়াকে দেখে বলল, ওয়াও হিয়া, দারুণ লাগছে তোকে। ঋষভের কথায় সবাই ফিরে তাকালো ওর দিকে। হেসে রুয়াশি বলল, আই নিউ দ্যাট হাটকে এই ড্রেসে দারুণ লাগবে। তোমাকে বলেছিলাম না রিন। রিনভি কোনো প্রতি উত্তর না দিয়ে হিয়াকে নিয়ে আসলো ড্রেসিং টেবিলের সামনে গেল। ওকে চেয়ারে বসে রিনভি বলল, এখন শুধু হালকা টাচ আপ দিলেই আরও সুন্দর লাগবে। রিনভি ওর মতো হেয়ার স্টাইল করে দিল হিয়াকে। মাঝ বরাবর সিধি করে চুলগুলো হালকা কাল করে দিল। রেডি করার পর যেন ওকে আরও সুন্দর লাগছে। নাইট ক্লাবে গেট দিয়ে ঢুকছে রিনভি আর রুয়াশ, হাত ধরে একদম ফর্মালভাবে। ঋষভের হাত ধরে হিয়া ঢুকছে। আয়েশ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওদের পেছন পেছন ঢুকলো। রুয়াশ যেয়ে হাত করলো তার ফ্রেন্ডকে।
হিয়া বহু বছর এভাবে আসে না বিদায় অস্বস্তি হতে লাগলো ওর, যেটা বুঝতে পেরে আয়েশ ওর পাশে এসে দাঁড়ালো। রিনভি রুয়াসের ফ্রেন্ডদের সাথে কথা বলছে। আয়েশ ওয়েটারের থেকে হিয়ার জন্য একটা জুস নিয়ে ওকে দিল। হিয়া জুস খেতে লাগলো আর ঋষভকে খুঁজতে লাগলো, কিন্তু ঋষভকে আজ দেখে কে ওয়াইন থাকে সে ওয়াইন খেতেই ব্যস্ত। রুয়াসও ওয়াইন খাচ্ছে। রিনভিকে ওয়াইন অফার করলো ও সৌজন্যতার জন্য হাতে ওয়াইনের গ্লাস রাখলো, বাট খেলো না। আস্তে আস্তে পার্টি আরও জমকালো হলো, মানুষের সমাগমও বেশি হতে শুরু করলো। ধিমে আওয়াজে ডিজে অন দ্য ফ্লোর গান বাজতে লাগলো। সবাই যে যার মতো ডান্স শুরু করলো। ঋষভও ড্রিঙ্কস নিয়ে নাচে শুরু করলো। রুয়াস রিনভিকে ধরে ডান্স করছে, যেটা এনজয় করছে হিয়া। ভালোই লাগছে ওর।